whose name is Introduction to Textile Engineering. Textiles. The name of the course is Introduction to Textiles. লাস্ট ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি? Flowchart of knitting. Already we completed flowchart of knitting, right? Today's the topic is flowchart of knit time. Flowchart of knit time. What do you mean by, or how would you define the knit time? Knit dyeing is the process where knit fabrics are dyed. Knit fabrics বলতে কি বুঝো, যে ফেব্রিক্স গুলো সার্কুলার নিটিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয়, সেই ফেব্রিক্স গুলোকে আমরা বলবো knit fabrics. This is the terms, knit fabrics. There are many types of knit fabrics, many types. For example, single jersey, this is the one construction, and also the double jersey. Okay, single jersey and double jersey. Double jersey মধ্যে অনেক fabrics আছে. Double jersey মধ্যে rib একটা fabrics, interlock একটা fabrics, fleece একটা fabric, fleece, rib, interlock, fleece. রিবের মধ্যে আবার অনেক দুইটা কনস্ট্রাকশন আছে। এগুলো ফেব্রিক্সের জাস্ট কনস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশনের নাম। নিট ফেব্রিক বহু ধরনের হতে পারে এবং তোমার কনস্ট্রাকশন এর মধ্যে ভেরিয়েশন নিয়ে আসতে পারবে। ফর এক্সাম্পল, অনেক গেঞ্জির কাপড় তো অ্যাকচুয়ালি মানে নিট ফেব্রিক, এটা তো এমনি ইলাস্টিসিটি ভালো, লুপিং স্ট্রাকচার আমরা জানি, এরকম লুপিং স্ট্রাকচার। তুমি একটা গেঞ্জির কাপড়কে যদি তুমি মানে ইলাস্টিসিটি চেক করতে যাও, মানে জোরে যদি প্রেশার করো, একটা 2-5 মিনিট টেনে দেবো, তাহলে এরকম ভিতরে দেখবে একটা সাথে একটা লেগে আসছে। ওকে, এই লুপিং স্ট্রাকচারের কারণে ইলাস্টিসিটি বেশি। এর মধ্যে আমরা লাইক্রা ইউজ করে কনস্ট্রাকশনের জন্য, লাইক্রা ইউজ করলে আরও ইলাস্টিসিটি হয় 1% বা 2%। তো নিট ফেব্রিক্সকে আমরা ডাইং প্রসেসের মাধ্যমে আমরা অ্যাকর্ডিং টু দ্য বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার ডেভেলপ করার নামই হলো নিট ডাইং। নিট ফেব্রিক্সকে অবশ্যই ডাইং করতে হবে। তাহলে এই নিট ডাইংটা কীভাবে হয়, নিট ফেব্রিক্স ডাইং এর প্রসেসটা কি, এখানে কি কি লাগবে? আমরা যদি কালার করি কোনো ফেব্রিককে, ফার্স্ট লাগবে হলো ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালের নাম কি? ম্যাটেরিয়ালের নাম হলো knit fabrics. Knit fabrics. Knit fabrics. তারপর কি লাগবে? ওয়াটার, রাইট? তারপর কি লাগবে? পানি এবং ম্যাটেরিয়াল, মানে পানি এবং ম্যাটেরিয়াল দিলেই তো কালার হবে না, হবে? তারপর লাগবে কেমিক্যাল, কেমিক্যালস। তারপর লাগবে কেমিক্যালস লাগবে, বিকজ কেমিক্যাল ছাড়া তো তুমি কাপড়ের সারফেসের উপরে যে ধরনের ইমপিউরিটিস রয়েছে এগুলোকে দূর করার জন্য তোমাকে কেমিক্যালস অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সর্বশেষ যেটা ইউজ করতে হবে সেটা ডাইস, ডাই বা ডাইস, কালার। কোন কালারটা করতে চাও সেটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে ফেব্রিকের উপরে সেই কালারটা ইমপ্লিমেন্ট হবে বা ডেভেলপ হবে। সো আমরা ডাইং প্রসেসে আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে লাগবে ম্যাটেরিয়ালস, তারপরে ওয়াটার লাগবে, কেমিক্যালস লাগবে, ডাইস লাগবে। এখন এই কাজটা, পুরো কাজটা কমপ্লিট করার জন্য তোমার এগুলোকে সমন্বয় কে করবে? সমন্বয় করবে বলো তোমার মেশিন অর টেকনোলজি। হাত দিয়ে কাজ করতে পারবো না, মেশিন অথবা টেকনোলজি লাগবে।
তাহলে এই মেশিনটা দেখতে কেমন হতে পারে? দেখতে এরকম এরকম, এর উপরে অনেক কিছু থাকতে পারে। দিস ইজ দ্য মেশিন। এটার ভিতরে এটা হলো একটা হোল, এটা একটা হোল। অনেকগুলো ওয়াশিং মেশিন। নিট টাইম পুরো প্রসেসটা কে আমরা এক কথায় বলতে পারি, এটা নোট করতে হবে। Adjust process, not continuous. আমরা যে রান্না করি পাতিলের মধ্যে, এটা অ্যাডজাস্ট প্রসেস। একটা পাতিলের মধ্যেই আমরা রান্না করি, 10টা পাতিলের মধ্যে রান্না করি, একটা পাতিলের মধ্যেই সব কিছু মিলিয়ে রান্না করি। ডাইং ইজ আ প্রসেস as like as cooking something in the kitchen, like that. যেমন তুমি রান্না করো না একটা পাতিলের মধ্যে, কি কি নেও রান্না করার জন্য? তুমি গরুর মাংস নেও, অনেক ধরনের মশলা থাকতে পারে, পানি লাগে, তাই না? তারপর তো রান্নাটা হয়। এই জিনিসগুলো কম্বিনেশন করবে, এটা একটা মেশিন আর মেশিন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন পাওয়া যায়, ক্যাপাসিটি বিভিন্ন ধরনের হতে পারে। কোনোটা 1000 কেজি, আর নিট ফেব্রিক্স আমি আগে বলেছি যে বেচা কেনা হয় কিন্তু কেজিতে। আর নিট ফেব্রিক্স ওয়াইটের ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1000 কেজি হতে পারে, এটার ক্যাপাসিটি 800 কেজি হতে পারে, 600 কেজি মানে ক্যাপাসিটি হতে পারে। কি লাগবে তোমার? ম্যাটেরিয়াল, যেটাকে তুমি রং করবা। ডাইং অর্থই রং করা। ডাইং যে প্রসেসে এটা করা হয় তাকে ডাইং বলে। আর ডাই অর্থ রং, ডাই অর্থ রং, ডাইং অর্থ রং করা। যদি বাংলাতে বলি, নিট ডাইং, নিট কাপড় রং করার জন্য যে প্রসেসটা ব্যবহার করা হচ্ছে ডাইং, এই জন্য এটাকে বলা হয় নিট ডাইং। আর যদি এখানে ওভেন ফেব্রিক্স ডাইং করা হতো, প্যান্টের কাপড় আছে না, ঘ্যাবার্ডিন প্যান্টের কাপড়, এক কালার, সলিড কালার, এটাকে ওভেন ডাইং বলতাম, কারণ ওভেন ফেব্রিক্স আমরা রং করছি। তাহলে ম্যাটেরিয়ালস, ওয়াটার, আরেকটা নাম হতে পারে লিকার, ওয়াটার হতে পারে লিকার। কেমিক্যালস লাগবে, ডাইস লাগবে, মেশিন লাগবে, আরো লাগবে। কি লাগবে বলো? বলতে পারো না? টেকনোলজি এক একটা কাজ করতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে, টেকনোলজিকে পরিচালনা করতে হবে, করলে তোমার ওই অনুযায়ী কাজ করবে। পুরো মেশিনটাই ফুললি অটোমেটিক, তারপরে একজন গাইডার থাকতে হবে। গাইডার ছাড়া তো কাজ করবে না, সে করবে। কম্পিউটার একা একাই চলতে পারে, কিন্তু তোমাকে যখন ইনস্ট্রাকশন দিতে হবে, তাহলে কম্পিউটারে যা ইনস্ট্রাকশন দিবা, সফটওয়্যারে সেটা প্রোগ্রামিং করা আছে, ওই অনুযায়ী কাজ করবে। এটার সমন্বয়ে কিন্তু তোমার এই নিট টাইম প্রসেস পরিচালনা হবে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো, এটা হলো প্রসেস। নিট টাইমটা আমরা কীভাবে একটা কাপড় রং করবো, সেটা ফুল প্রসেস আমি রেসিপি আকারে এবং তোমাদের সিকুয়েন্স অনুযায়ী দিয়ে দিচ্ছি। এটা বোঝার কোনো মানে ক্লিয়ার তোমরা? জি স্যার। ভেরি ইজি। এই 4 বছর ধরে যদি কোনো ডাইং চ্যাপ্টার পড়ো, এটাকে ফুললি আমরা বলবো ওয়েট প্রসেস। ওয়েট প্রসেস যেটা আমরা প্রথম দিকে বলছিলাম। ওয়েট প্রসেসিংয়ের মধ্যে কয়েকটা জিনিস আছে। একটা হলো তোমার হিট ডাইং, একটা হলো ওভেন ডাইং, তারপরে হলো প্রিন্টিং, রাইট? এটা আমাদের চ্যাপ্টার। তারপর ওয়েট প্রসেসিংয়ের মধ্যে হলো ওভেন ডাইং, হিট ডাইং, এই পুরো সমন্বয় হচ্ছে কি ওয়েট প্রসেসিং সেকশন। এটা একটা মেজার। আর এই ওয়েট প্রসেসিংয়ে যত প্রসেস করবা, ওয়াটার লাগবে, মেটেরিয়াল লাগবে, কেমিক্যালস লাগবে, ডাইস লাগবে, কিন্তু ভিন্ন ভিন্ন প্রসেস হতে পারে, আবার ভিন্ন ভিন্ন ডাইস অ্যাপ্লাই করতে হতে পারে। ডাইস, বিভিন্ন রকম ডাইস মার্কেটে পাওয়া যায়, সেই ডাইসগুলো দিয়ে বিভিন্ন কনস্ট্রাকশনের কাপড়কে রং করতে হবে, বিভিন্ন বিহেভিয়ার কাপড়কে রং করতে হবে। পলিস্টারের জন্য যে ডাইস ব্যবহার করবা, কটনের জন্য সেই ডাইস ব্যবহার করা যাবে না, কারণ ম্যান মেড ফাইবারকে যখন রং করতে যাবো তার বিহেভিয়ার আরেক রকম, কটনকে যখন রং করতে যাবো তার বিহেভিয়ার আরেক রকম। ফর এক্সাম্পল, একটা কটন
ফেব্রিক্সকে যখন আমরা আয়রন করি, যে ধরনের টেম্পারেচারগুলো বা একটা পলিস্টার আয়রন করার সময় টেম্পারেচার সেম থাকবে না, কারণ দুই ধরনের ফাইবার, একটা ম্যানমেড, একটা ন্যাচারাল। তাহলে তোমার এগুলো চিন্তা ভাবনা করে ডাইস ইউজ করতে হবে, চিন্তা ভাবনা করে কেমিক্যালস রেশিও আছে, কেমিক্যালসের তোমার কতটুকু ইউজ করবা এই বিষয়গুলো একদম ইম্পর্টেন্ট, ওয়াটার কতটুকু ইউজ করবা এটা তোমার হলো কাপড়ের উপর ডিপেন্ড করছে, ম্যাটেরিয়ালস কত কেজি ব্যবহার করবে এর উপর ডিপেন্ড করে তোমাকে রেসিপি বানাইতে হবে। 10 কেজি গরুর মাংস রান্না করার জন্য কতটুকু লবণ লাগবে, কতটুকু লাগবে, এটার যেমন রেসিপি আলাদা, আবার ইন্ডিভিজুয়াল মাছ রান্না করার রেসিপি আলাদা, আবার শুটকি ভর্তা বা এগুলো তেল নাড়া, বুঝো নাই, ওটার রেসিপি আলাদা, এবারে কি না ডিম ভাজি করবো সেটা রেসিপি আলাদা। এইভাবে কয়েকশো রকমের রেসিপি তোমাকে করতে হবে সামনের দিকে। আমি বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো পরবর্তী তোমাকে কোয়েশ্চেন করা হবে, এগুলো তোমার জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে। এই জন্য এই সাবজেক্টের নাম ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলস। কথা বল, তাহলে আমরা প্রসেসটা দেখি, তাহলে তোমরা আরো কিছু বুঝতে পারবা। তোমরা এখন চিন্তা করবা নিটিং থেকে আমরা একটা কাপড় পেয়েছি, যে কাপড়ের কালারটা এরকম ধবধবে সাদা না, হোয়াইট না, গ্রে। নিটিং থেকে আমরা যে কাপড়টা পেয়েছি এই কাপড়ের নাম হলো নিট ফেব্রিক্স, কিন্তু গ্রে নিট ফেব্রিক্স। তুলার কালারটা কি ছিল তোমরা ন্যাচারাল ফাইবারের মধ্যে পড়ছো? তুলার কালারটা কি বলো? গ্রে নাকি হোয়াইট? নো, গ্রে কালার। তুলার কালার কিন্তু গ্রে। আর গ্রে তুলা দিয়ে যদি সুতা বানানো হয়, একটা কালার দিয়ে হবে গ্রে ইয়ার। গ্রে ইয়ার যদি নিটিং এর ব্যাক সাইডে সেট করো তাহলে কি ফেব্রিক্স হবে? গ্রে। সেই তুলার ভিতরে কি কি অপদ্রব্য আছে সেগুলো কি তোমরা পড়ে আসছো? ক্যারেক্টারিস্টিক্স, অথবা তোমার আমরা বলতে পারি ইনগ্রেডিয়েন্টস অফ কটন ফাইবার। কটন ফাইবারের মধ্যে কি কি থাকে সেটা জানো? অয়েল থাকে, অয়েল ন্যাচারাল থেকে আসতেছে অয়েল। আমাদের শরীরে কি অয়েল আছে? এটাও ন্যাচারাল মলিকুলের মাধ্যমে তৈরি। এই শরীরটা ন্যাচারাল মলিকুল। হ্যাঁ, ওই কটন কিন্তু তোমার মাটি থেকে তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা পদার্থের মধ্যেই কিন্তু তোমার ফ্যাট আছে, অয়েল আছে, আদার্স ইম্পিউরিটিস আছে, আর কি কি আছে? কটনটা হলো সেলুলোজিক স্ট্রাকচার, সেলুলোজ। তাহলে এই কটনটাকে তুমি প্রসেস যে করবা, মানে কটনটা কিন্তু কালার করছো, তো তুমি এটার মধ্যে যখন কালার দিবা, কালারটা কিন্তু কটনের ভিতরে যে সেলুলোজিক স্ট্রাকচারের মধ্যে যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলের পর্যন্ত তোমার কালারের বন্ডিংটা তৈরি করতে হবে। এখানে এটা বুঝতে হবে তোমাকে, একটা হলো ডাইস মলিকুল, ওকে, ডাইস মলিকুল, আর একটা হলো তোমার ফাইবার মলিকুল। এই মলিকুলগুলোর সাথে একটার সাথে একটা বন্ডিং হলেই তোমার কালার হবে। ফর এক্সাম্পল 30 মিনিট বা 60 মিনিট গরুর মাংস রান্না করছো, এদিকে তোমার অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, মশলা, এগুলো মাংসের ভিতর পর্যন্ত ঢুকে না উপরে ঢুকে? টেস্টটা তো ভিতর পর্যন্ত, কথা পয়েন্ট, ভিতর পর্যন্ত যদি প্রবেশ না করে সেটা টেস্টি হবে? তার মানে মাংসের মধ্যে কি আছে? মলিকুল আছে, আর হলো মশলার মধ্যে মলিকুল আছে। ইউজ করছো কি টেম্পারেচার, ওয়ার কোশ্চেনে মেনশন করে টেম্পারেচার রাখবে। টেম্পারেচারের কারণে এই দুটোর বন্ডিং ওরা নিজেদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মাংসের ভিতরে যে মলিকুল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে সেলুলোজিকের মধ্যে কটন ফাইবারের ভিতরে যে মলিকুল, তারা স্ট্রাকচারটা কি হয়ে গেছে? টেম্পারেচারের কারণে খুলে গেছে, ওপেন হয়ে গেছে। ডাইস কি হয়েছে? টেম্পারেচারের কারণে তার মলিকুলগুলো ছেড়ে দিছে। তখন তারা কি করছে?
এই মলিকুলের সাথে এই মলিকুলের একটা বন্ডিং হচ্ছে। তারপর টেম্পারেচার যখন কমিয়ে আনতেছ তখন আবার আগের অবস্থায় চলে আসতেছে এবং যতটুকু অ্যাবজর্ব করা দরকার ততটুকু অ্যাবজর্ব করে নিচ্ছে। করে নেওয়ার পর পরবর্তীতে সেটা কালার হয়ে যাচ্ছে। বেরিয়েছে যেখানে কালার করবো, কালার কেন নিবে সে? এটা এই ওয়ালটা মানে এটা কি সিমেন্টের তৈরি, এটা অ্যাবজর্ব করবে, এটা মলিকুলের ভিতর পর্যন্ত ঢুকে যাবে। কি ঢুকে যাবে? কালার। কালার, ডাইসের মলিকুল। তাহলে একটা হলো ফাইবার মলিকুল। ফাইবারই তোমাকে চিন্তা করতে হবে, কারণ ইয়ান দিয়ে কাপড় তৈরি করা হয়েছে, আর ইয়ানের ভিতরে কি আছে? ফাইবার। না এরকম হয় কাপড়ের উপরে শুধু কালার হয়, ভিতরে কালার হয় না, এরকম হয়? তাহলে তুমি যখন ওয়াশ করবা একটা ওয়াশে উপরে কালার সব উঠে যাবে, মানে ফাইবার পর্যন্ত, ফাইবারের মলিকুল পর্যন্ত কালার হচ্ছে বাই ইউজিং দ্য টেম্পারেচার। ফ্লো চার্টের ফার্স্ট পয়েন্ট কি? সরি, Tank filling with water. ট্যাঙ্ক, Filling with water. ট্যাঙ্ক Tank. ফ্লো চার্টের মিড ট্যাঙ্ক কিন্তু ট্যাঙ্ক Filling with water. ফিলিং উইথ Water. ফিলিং মানে না FILLI ফিলিং with water. উইথ ওয়াটার। কিছুক্ষণ আগে যেটা দেখলাম এটি ট্যাঙ্ক, এটা মেশিনের ট্যাঙ্ক, Tank. যেটার ভিতরে একটা মনিটর থাকে। এই মনিটরে কতটুকু পানি নিবা তার একটা উদাহরণ দিচ্ছি। পানিটা কিভাবে হবে দেখো, M:L। আমরা ওয়াটারকে লিকার বলতে পারি, বলতে পারি কিনা? M:L লিকার। তাহলে ম্যাটেরিয়াল হলো 1 কেজি, Water. 1:, আমি কাজ করবো 10 এ। যদি আমি 1:10 এ কাজ করি অথবা 1:8 এ কাজ করি, তাহলে এটা কত ক্যাপাসিটির মেশিন? ধরে নিলাম 500 কেজি, ওকে, 600 কেজি ধরে, 600 কেজি। 1 কেজির জন্য 10 লিটার পানি। ম্যাটেরিয়াল হলো 1 কেজি M:L, মানে 1:10। 1 কেজির জন্য 10 লিটার পানি। তাহলে ওই মেশিনে কতটুকু কাপড় আমি ডাইং করব? 600 কেজি। কত লিটার পানি লাগবে? 6000 লিটার। 6000 লিটার পানি এখানে মেশিনের মধ্যে সবকিছু কম্পিউটারাইজড। এখানে একটা সুইচ অ্যাড করা, ক্লিক করে 6000 লিটার লিখে ক্লিক করলে মেশিনের ভিতরে 6000 লিটার পানি চলে আসবে 5 মিনিটে। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পানি নিয়ে আসার জন্য বালতি দরকার হয় না, সব অটোমেটিক মেশিন, সুইচ টিপা পানি চলে আসছে। সবকিছু তোমার পানির লাইন আগে করা হবে মেশিনের সাথে। একটা হলো ড্রেন, আর একটা হলো অ্যাড। ড্রেন করতে পারবো 1 মিনিটের মধ্যে। এই পানি 6000 লিটার পানি। কত কেজি কাপড় রং করবো? 600 কেজি একটা মেশিনে। প্রসেসটা কত ঘন্টা তারপর যাচ্ছে। তাহলে ট্যাঙ্ক ফিলিং উইথ ওয়াটার, তাহলে সেটা ক্যালকুলেশন হয়ে যায়। মেশিনের ক্যাপাসিটি কত? M:L, মানে ম্যাটেরিয়াল আর লিকার রেশিও কত? যদি 1:8 হতো, 1:8 এ অনেক ইন্ডাস্ট্রি কাজ করে, তাহলে 4800 লিটার পানি লাগবে 1:8 এ কাজ করবে। আর 1:10 এ কাজ করলে তোমার এত লিটার পানি লাগবে। গট দ্য পয়েন্ট? তারপরে বলো। আচ্ছা, এখন ফ্যাব্রিক লোডিং করো। ফ্যাব্রিক লোডিং পানি দিয়ে দিচ্ছে, এখন লোডিং করবো না। ফ্যাব্রিক লোডিং কোথা থেকে করবো? এই যে মেশিনটা আছে ভিতরে, আমি এরকম একটা জিনিস দেখলাম না, ম্যানুয়াল। এই ম্যানুয়াল ঢাকটা খোলা যায়, খোলার পরে এটির ভিতরে কাপড় প্রবেশ করে। ভিতরে রিলিং আছে, রিলিং এর ঘুরতে থাকে। আর পানির মধ্যে কাপড়টা তো ঘুরতে হবে, রিলিং আছে, কাপড়টা পেঁচিয়ে নেওয়ার পরে সব কাপড় ঘুরতে থাকে সলিউশনের মধ্যে। এটা হলো তোমার মিড ট্যাঙ্ক মেশিন। এটার ভিতরে ম্যানুয়াল থাকে, যেটির ভিতর দিয়ে ফ্যাব্রিক লোডিং করতে হবে। কত কেজি? 600 কেজি। তারপর Addition of anti-freezing plus বলো। sequestering agent 60 60 degrees Celsius. inject. অ্যাডিং Addition of anti-freezing অ্যান্টি, এগুলোকে আমি স্কাউরিং বলবো।
স্কাউরিং এর ভিতরে কি কি এজেন্ট থাকবে? ডিটারজেন্ট, আর কি আছে? অ্যান্টি ক্রিজিং। ডিটারজেন্ট আলাদা একটা ডিটারজেন্ট, সোডা, এটা স্কাউরিং বলে নেই, আগে হিসাবটা বুঝো। স্কাউরিং, স্কাউরিং, স্কাউরিং অর্থটা কি? স্কাউরিং হলো ফেব্রিক্স থেকে, ফেব্রিকের সারফেস থেকে ইমপিউরিটিস দূর করা, অয়েল দূর করা, ফ্যাট দূর করা, যত ধরনের ইমপিউরিটিস অপদ্রব্য আছে তুলার মধ্যে, মানে সুতার মধ্যে, মানে কাপড়ের মধ্যে, সমস্ত অপদ্রব্য দূর করাটা তার প্রসেসের নাম কি? স্কাউরিং। স্কাউরিং বলে। তবে অ্যান্টি ক্লিজিং, তারপরে ডিটারজেন্ট ডিটারজেন্ট, সোডা প্লাস কস্টিক সোডা, কাস্টিক, এগুলো সব স্কাউরিং প্রসেসের মধ্যে পড়ে। তাহলে কি কি কেমিক্যাল ইউজ হচ্ছে সেটা ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। কি কি ইউজ হয়? ডিটারজেন্ট ইউজ হয়, ডিটারজেন্ট ইউজ হয়, সোডা ইউজ হয়, সোডা ইউজ হয়, কস্টিক, কস্টিক সোডা, কাস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, জানো না এটা? হ্যাঁ স্যার। সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তারপরে তারপরে হচ্ছে H2O2, H2O2, H2O2 আমি বলতে জানো স্কাউরিং এর পরে হলো ব্লিচিং। কত টেম্পারেচারে কত লেখা আছে ভাই? 70 ডিগ্রি, কত টেম্পারেচার? 70 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। কত মিনিট? স্যার 60 মিনিট। টেম্পারেচার রাইজ করে স্যার 1 রাইস হবে 1 মিনিটে কত ডিগ্রি? স্যার 110, 110 110 এ 60 মিনিট 110, জি স্যার, 110 কি মিনিট? ডিগ্রি, ডিগ্রি সেন্টিগ্রেড। সেন্টিগ্রেড উঠতেছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে পার মিনিটে কত? প্রায় 1 পয়েন্ট, মানে পার মিনিটে কত রেইজ করবে টেম্পারেচারটা? মেশিনে তো একবারে টেম্পারেচার উঠবে না, আস্তে মানে আস্তে আস্তে উঠবে। কত মিনিট পর্যন্ত? 60 মিনিট পর্যন্ত। দেখো স্কাউরিং করতেছো কি কি দিয়ে আমাকে বলো। সোডা ডিটারজেন্ট হ্যাঁ, কস্টিক রাইট। স্কাউরিং এর কাজ কি? কাপড়ের সমস্ত, গ্রে কাপড়ের সমস্ত অপদ্রব্য দূর করা। Reduce all the impurities like that oil, fat, fats from the fabrics. That is called the scouring process. Scouring এর অর্থ হলো অপদ্রব্য দূর করা। তারপর আসো ব্লিচিং। ব্লিচিং করতে হয় H2O2. This is the bleaching agent, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ হলো প্রথমে স্কাউরিং করে অপদ্রব্য দূর করছো, তারপরে কাপড়ের সারফেসটাকে কি করতে হবে? ব্লিচিং করতে হবে। তাহলে সারফেসের উপর থেকে রিডিউস দ্য ন্যাচারাল কালার। হোয়াট ইজ দ্য ন্যাচারাল কালার? দ্যাট ইজ দ্য গ্রে কালার। You have to reduce the gray color and you have to improve the whiteness. That is called the কি বলে? ব্লিচিং। বিকজ ব্লিচিং এর কাজ হলো ধবধবে সাদা করা। কত পার্সেন্ট সাদা করবা সেটাও তোমাকে টেস্ট করতে হবে। 80%, সর্বনিম্ন 80% সাদা করতে হবে সারফেসকে। এই ওয়ালটাকে প্রথমে ঘষলা, ঘষে ময়লা দূর করলা, এই যে এটার নাম স্কাউরিং, ফেব্রিকের উপর থেকে। তারপরে কি করো? এটা ওয়াল কালার করার সময় এটাকে আগে হোয়াইট করে নাও না, ব্লিচিং করে। এটাকে বলে ব্লিচিং প্রসেস। কাপড়টাকে, সারফেসটাকে হোয়াইট করে নিতে হবে। কারণ এই সমস্ত প্রসেসগুলোকে আমরা বলবো প্রি ট্রিটমেন্ট। কি বলবো? রং করার আগে, মানে কালার করার আগে যত প্রসেস, এগুলোকে বলবো আমি প্রি ট্রিটমেন্ট। তারপরে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড। তারপর temperature is decreased for sample check. ওকে, এখন আসো স্যাম্পল তোমাকে মেশিন থেকে নিতে হবে, টেম্পারেচার ডিক্রিজ করে। আবার তুমি চলে যাও 20 ডিগ্রি, মেশিনকে আবার টেম্পারেচার কমিয়ে ফেলো, কারণ মেশিন তো অনেক গরম। স্যাম্পল যে নিব স্যার, এটা কি আপনি কি কেটে স্যাম্পল? না, ওই যে ব্যালুনের ভিতর দিয়ে একটু সিজারতে কেটে নিবা, সিজারতে কেটে নিয়ে এটা তুমি চেক করবে অ্যাবজর্বেন্সি, তারপরে হোয়াইটনেস ঠিক আছে কিনা, তারপর তো কালার দিবে। আগে কালার দেওয়ার জন্য তো তোমার কতটুকু হলো কি হলো না সেটা তোমাকে আগে টেস্ট করে নিতে হবে, প্রি ট্রিটমেন্ট। তারপর হট ওয়াশ। এখন দেখো এই যে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড, এই কেমিক্যালটা ইউজ করলাম, এটা রিঅ্যাকশন কাপড়ের ভিতরে থেকে যেতে পারে। পরবর্তীতে তোমার ফেব্রিকের চুলকানি হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। কেমিক্যাল তো ট্রিটমেন্ট করছো, এর জন্য তোমার হট ওয়াশ করছি আমি। আবার হট ওয়াশ করলে কেমিক্যালটা যেন আবার চলে আসে, গরম পানি দিয়ে ওয়াশ গরম পানি দিয়ে হট ওয়াশ করতে হবে। মানে তুমি এখানে মেশিনের মধ্যে হট ওয়াটার, কোল্ড ওয়াটার এখানে লেখা আছে,
কত লিটার দরকার, হট ওয়াটারে ক্লিক করবো, হট ওয়াটার চলে আসবে। কোল্ড ওয়াটারে ক্লিক করবো, কোল্ড ওয়াটার চলে আসবে। কত লিটার দরকার সেটা তুমি লিখে দিতে পারো। তারপর Sir, PKK 98 degree Celsius for 10 minutes. কি PKK. পি KK. Our- Sir, P- short P কে dot K. হ্যাঁ। K. B double K. পি Double K. পি কে কে তারপর For 98 degree for 10 minutes. আচ্ছা পি কে কে এটা কি হলো পার অক্সাইড কিলার, বুঝছো? পার অক্সাইড কিলার এজেন্ট এটা ইউজ করতে হবে কেন? এই যে যে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করছো, এই ব্লিচিংটা যেন, ব্লিচিং এর একটা স্মেল আছে, রাইট? সেটা যেন পরবর্তীতে কাপড়ের মধ্যে না থেকে যায়। এই জন্য পার অক্সাইডকে ধ্বংস করার জন্য, আগের যে ট্রিটমেন্ট করেছো সেটাকে ধ্বংস করার জন্য পার অক্সাইড কি ব্যবহার করতে হবে? কিলার ব্যবহার করতে হবে। এটা একটা এজেন্ট। কিন্তু এই পুরো প্রসেসটুকু কিন্তু এই ব্লিচিং আর এই পার অক্সাইড কিলার, এটাকে কিন্তু আমরা কি প্রসেস করবো? Bleaching. ব্লিচিং বলবো। আমি কিন্তু সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, এক কথায় ব্লিচিং। Bleaching. ব্লিচিংটা করার জন্য আমাকে হাইড্রোজেন পারঅক্সাইড, তারপর পারঅক্সাইড কিলার ব্যবহার করে পারঅক্সাইডকে নিউট্রালাইজেশন করতে হবে। তারপরে Rinse and drain. Rinse and রিন্স And drain. অ্যান্ড ড্রেন। এই যে যে তোমার কেমিক্যালগুলো যে তোমার অপদ্রব্য মেশিনের ভিতরে ড্রেনে চাপ দিলে সমস্ত বের হয়ে যাবে। তারপর Acid. রিন্স কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়াশ, মানে পানি নিলে একটা ওয়াশ করি। আমরা কি করি আমাকে বলো? একটা কাপড় আমরা সার্ফ এক্সেল দিয়ে বালতির মধ্যে ধুতে করি, আমরা একটা yes, sir. বালতির মধ্যে প্রথমে কি করি? সার্ফ এক্সেলকে সলিউশন তৈরি করে নিই, তারপর আমাদের ময়লা কাপড়টা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা সেটাকে ধৌত করি, মেনো করে আমরা ওই অপদ্রব্যটা ফেলে দিই, কাপড়টাকে আলাদা করি, রাইট? আবার দিয়ে আবার পানি অ্যাড করে আবার একটু ধৌত করি। ধৌত করে চিন্তা করি যে এটার আরো তো 100 আছে, আরেকবার একটু ওয়াশ করি, এটা কি রিন্স ওয়াশ, আরেকবার একটা ওয়াশ করি। মানে তোমার ওয়াশ করতে হবে, কারণ কেমিক্যালটা দিয়ে তুমি ট্রিটমেন্ট করবে, এজন্য তোমাকে রিন্স ওয়াশের দরকার আছে। তারপর তারপর অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড 55 ডিগ্রি সেলসিয়াস ফর 10 মিনিট, পিএইচ হচ্ছে চেক এই 4.5 দেখো 55 ডিগ্রি টেম্পারেচার, পিএইচ কত? 4.5 4.5, তারপর কত মিনিট? 10 মিনিট 10 মিনিট। এই দেখো এখন কি আমরা ইউজ করছি? অ্যাসিটিক অ্যাসিড, না? অ্যাসিডিক অ্যাসিড Right? ACWH অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করছি। কেন ব্যবহার করছি জানো? এই যে কেমিক্যালগুলোতে যে আমরা ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করার পরে নিউট্রাল করতে হবে কাপড়টাকে, যেন এই কেমিক্যালগুলো পরবর্তীতে কাপড়ের মধ্যে থেকে না যেতে পারে। ফর এক্সাম্পল তোমরা যে মেডিসিন খাও, বিভিন্ন মেডিসিন সিরাপ জাতীয় যেগুলো, ওই সিরাপগুলো উল্টো পাশে গিয়ে দেখবো তোমরা লেখা আছে ইনগ্রেডিয়েন্টস, মানে উপাদান সমূহ। হ্যাঁ ওখানে লেখা আছে যে এই কেমিক্যাল দিয়ে এই ওষুধটা বানানো হয়েছে, হ্যাঁ? তারপরে লেখা আছে অ্যাসিটিক অ্যাসিড 0.01%, প্রত্যেকটা মেডিসিনে দেওয়া আছে। আমাদের শরীর যখন মেডিসিন নেয়, যখন মেডিসিন যতটুকু দরকার ততটুকু শরীর নিয়ে নিল, এটা রিয়াকশন যেন আজীবন না থাকে, এর জন্য তো কী করা হয়? অ্যাসিটিক অ্যাসিড দিয়ে নিউট্রাল করা হয়। ফেব্রিকের ক্ষেত্রে সেম, যে তোমার 55 টেম্পারেচার তুলে তোমার পিএইচ থাকতে হবে 4.5, পিএইচ মিটার পাওয়া যায়। তুমি সলিউশনের ভিতরে তোমার অ্যাসিড যদি আবার বেশি হয়ে যায় আবার কম হয়ে যায়, এটাকে নির্ণয় করার প্রসেস কি? নির্ণয় করার প্রসেস কি? pH। পিএইচ তাহলে পিএইচ একটা মিটার, কেমিস্ট্রিতে পড়া হয় পিএইচ। পিএইচ মিটার পিএইচ মিটারের মাধ্যমে পিএইচ সলিউশনের মানে তোমার চেক করতে হয় যে কতটুকু অ্যাসিডের পরিমাণ আছে। এটা অম্ল, আরেকটা যেন কি বলি আমরা, ক্ষার। পিএইচটা কি? অম্ল বা ক্ষার, কতটুকু তোমার এটার পরিমাণ আছে এটাকে নির্ণয় করে পিএইচ, রাইট? তাহলে এখানে 4.5 রাখতে হবে সলিউশন। কম বেশি হলে মনে হয় অনেক বেশি ক্ষতি হবে। না না না, কম বেশি হলে তো প্রবলেম হবে, তোমার কাপড়ের ক্ষতি হবে, তারপরে কত সেলুলোজের স্ট্রাকচারের ক্ষতি হবে। সেলুলোজের অনেক ক্ষতি হয়েছে, সেলুলোজিক তো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা কাপড় দেখতে পাচ্ছি না, মনে করছি এটা কাপড়। পেটের ভিতরে ফাইবার আছে, ফাইবারের ভিতরে কি আছে? মলিকুলার আছে, মলিকুলের তো একটা স্ট্রাকচার আছে, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে বুঝতে পারবে। কাপড়টা যখন ডেকলাইনে যায় কিভাবে যায়? আস্তে আস্তে তো যায়, এটা
বিভিন্ন জায়গায় যখন স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, মলিকুলস নষ্ট হয়ে যায়, তখন ওই জায়গাটায় ব্রেক হয়, ছিঁড়ে যায়। pH 4.5 10 মিনিট চলে তোমার নিউট্রাল হয়ে গেল, এটা বলে নিউট্রালাইজেশন। ব্লিচিং এর পরের চ্যাপ্টারটা হলো নিউট্রালাইজেশন। এগুলোটা নিউট্রালাইজেশন কি দিয়ে করতে হয়? অ্যাসিটিক অ্যাসিড। তারপর enzyme 60 degree Celsius আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট, এই মাঝখানে কিন্তু এটা হবে না, আমি যেটা বললাম এখান থেকে এটা চলে আসবে। ব্লিচিং এর পরে কিন্তু নিউট্রালাইজেশন করবো। তারপরে কি করবো? এনজাইম। এনজাইম, রাইট? এনজাইম একটা কেমিক্যালস, এটা বেসিক্যালি কি কারণে ব্যবহার করা হয়? অনেক সময় এটা ব্যবহার করে, অনেক সময় করে বাইরে রিকোয়ারমেন্ট থাকে। ইয়ার কোয়ালিটি যদি ভালো না থাকে এনজাইম ব্যবহার করতে হয়। এটাকে বলে বায়োপলিশিং। কি বলে? বায়োপলিশিং। বায়োপলিশিং বলে এটা কাজটা কি আমি বলছি। আমরা অনেক ইয়ার আছে শর্ট ফাইবার, রাইট? অ্যাজ লাইক এরকম কাপড়ের উপরে এরকম পশমের মতো এরকম ধরলাম, এই শর্ট ফাইবারগুলো বেড়ে গেছে গ্রাফিক্স থেকে। এটা কি কারণে? ইয়ার কোয়ালিটি খারাপের কারণে। শর্ট ল্যান্ড ফাইবার দিয়ে তুমি ইয়ার তৈরি করছো, এর জন্য কাপড়ের উপরে এই ধরনের তোমার হেয়ারিনেস থাকতে পারে। এটাকে বলে হেয়ারিনেস। ইয়ারের মধ্যে এরকম হেয়ারিনেস থাকে। কাপড়ের মধ্যে হেয়ারিনেস যদি থেকে যায় রং করার পরে, এটা দিয়ে যখন গার্মেন্টস বানাবো তখন এই হেয়ারিনেসের কারণে বিভিন্ন জায়গায় এই কাপড়টা ঘর্ষণ হবে। ধর আমি ধরো যাতে বেরোতে যাচ্ছি, তাহলে যেরকম হবে কাপড়ে যে ঘর্ষণ হয়েছে, বিছানায় শুয়ে থাকলাম, কাপড়ে কি ঘর্ষণ হলো, এরকম অ্যাপ্রেশন। তখন এই যে শর্ট ফাইবারগুলো হেয়ারিনেস, এগুলো কি করবে? প্রেশারের কারণে, ঘর্ষণের কারণে এটার মধ্যে একটা গুটি পাকাবে, পিলিং হবে। কি হবে? পিলিং। ফেব্রিকের উপরে যেন স্মুথ থাকে, পিলিং যেন না হয়, এজন্য আমরা এই কেমিক্যালটা ব্যবহার করি। আমরা বলে এনজাইম। বায়োপলিশিং প্রসেস, এটার মাধ্যমে আমরা হেয়ারিনেস দূর হয়ে যায়, ফেব্রিকের উপরে পিলিং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই প্রসেসটাকে বলা হয় এনজাইম। কেমিক্যালের মাধ্যমে বায়োপলিশিং প্রসেস করে আমরা সেটা করে থাকি, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য বায়ো। এই ছোট্ট একটা প্রসেসের জন্য এক্সট্রা চার্জ দিতে হবে, বুঝতেছো? যদি ডাইং এর প্রাইস হয় মনে করে 100 টাকা, যখনই এনজাইম করবে সেটা হয়তো 5 টাকা বাড়িয়ে নেবে, 105 টাকা, কারণ এটা একটা এক্সট্রা প্রসেস। তারপর এটা কেন করতে হবে? ইয়ার কোয়ালিটির জন্য। অনেক সময় ইয়ার কোয়ালিটি হাই, আমার এনজাইম করার দরকার নেই, বাইরে বলে দিচ্ছে তারা এনজাইম করবো। তারপর রিন্স ওয়াশ থাকে। তারপর হচ্ছে ট্যাঙ্ক এগেইন ফিল্ড উইথ ওয়াটার। আর রিন্স ওয়াশ করে পানি সব আবার ড্রেন করে দিলে, দিয়ে আবার তুমি পানি কতটুকু নিবা? কিন্তু লেখা আছে টেম্পারেচার রাইজ টু 60 ডিগ্রি এন্ড pH চেক अबाउट 5.5। হ্যাঁ, তুমি যখন পিএইচ চেক করতে হবে না, pH চেক করো। এনজাইমের কিন্তু আবার পিএইচ কি করতে হবে? চেক করতে হবে। এটা কিন্তু একটা প্রসেস, রান্না করার প্রসেসের মতো। তুমি যখন এটাকে যদি ফলো না করো, এই প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। এখন আমরা কি করি? মাংস বলো তো রান্না করার সময় আমরা আগে মাংস দেবো না করে দেবো, একটা সিকোয়েন্স আছে কিন্তু, রাইট? একটা তোমার সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সে রান্না করতে হবে, ডাইনটা রান্নার মতো। আর একটা কথা আমি অ্যাড করে নিচ্ছি, দেখো আমরা যত ধরনের কেমিক্যাল ব্যবহার করছি, এখানে ধরে নিলাম 1 গ্রাম পার লিটার অ্যাসিটিক অ্যাসিড, 1 গ্রাম পার লিটার। তাহলে কতটুকু কেমিক্যাল তুমি মেশিনের মধ্যে প্রবেশ করবা, এটা কিভাবে বুঝবা? 1 লিটার লিকারের মধ্যে 1 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড। আর তোমার লিকার কতটুকু বলো তো? 6000। হ্যাঁ, 6000। তাহলে কত গ্রাম লাগবে? 6000 গ্রামই লাগবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কত কেজি হবে? 6000 গ্রামে কত কেজি? 6000 গ্রামে তোমাকে সায়েন্স থেকে পাস করছো? 1.6 কেজি। 1 কেজি 1 কিলোগ্রামে কত গ্রাম? কিলোগ্রামে স্যার 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে 6000 গ্রামে কত কেজি? 6 কেজি। কাজ করতেছে না? 6 কেজি 6 কেজি তোমার অ্যাসিটিক অ্যাসিড লাগবে যদি তুমি
600 কেজি কাপড় রং করো। আর যদি তোমার কেমিক্যালসের পরিমাণ লাগে 1 গ্রাম পার লিটার, আর যদি 0.5 গ্রাম পার লিটার যদি তোমার লাগে ডিটারজেন্ট লাগে 0.5 গ্রাম পার লিটার, তাহলে কত কেজি ডিটারজেন্ট লাগবে? এই সময় কত কেজি ডিটারজেন্ট লাগবে? 0.5 গ্রাম পার লিটার যদি ডিটারজেন্ট লাগে, তাহলে কত কেজি ডিটারজেন্ট লাগবে? 600 কেজির জন্য। না, তোমাদের কনসেন্ট্রেশন খুবই উইক, এদিকে কনসেন্ট্রেশন থাকো, কারণ এগুলো ইম্পর্টেন্ট ম্যাটার্স, ভবিষ্যতে এগুলো লাগবে। এবং এগুলো তোমরা ক্যালকুলেশন না করতে পারলে আইকিউ শার্প না। এগুলো আমি তোমাদেরকে কোয়েশ্চেন করছি কেন, তোমাদের কনসেন্ট্রেশন কেমন, তোমার 600 কেজি কাপড় 600 কেজি 6000 লিটার কি হবে তোমার? লিটার হবে। তাহলে 1 গ্রাম যদি প্রতি লিটারে 1 গ্রাম করে অ্যাসিটিক অ্যাসিড লাগে, 6000 গ্রাম লাগবে। 0.5 লাগলে তাহলে 3 কেজি লাগবে ডিটারজেন্ট। কেমিক্যালটা কতটুকু 600 কেজির জন্য তুমি মেশিনের ভিতরে দিবে, যতগুলো কেমিক্যাল যে ইউজ করছি, এটা ডিপেন্ড করবে ওই কেমিক্যালের পিউরিটি এবং কনসেন্ট্রেশনের উপরে। পিউরিটি কি? ইন্ডিয়ান ওরা বলে দিচ্ছে, ভাই আমার এই কেমিক্যালটা আপনি যদি নেন 0.2 ডোজিং দিলেই হয়ে যাবে, 0.2। আবার তুমি যাও এখন ইউএসএ বা তাইওয়ান অথবা তোমার তুরস্ক, টার্কিশের কেমিক্যাল ইউজ করলে যে না, এটা আমার 0.1 দিলেই আমারটা হয়ে যাবে। তাহলে তোমার কি হচ্ছে, এক এক কেমিক্যালের ডোজিং এক এক রকম, ঠিক আছে? এখন প্রাণ মশলা, প্রাণ জিরা এতটুকু দিলেও টেস্ট হয় না, আর স্কোয়ারের 1 গ্রাম পার লিটার দিলেও টেস্ট হয়। রান্না করে দেখো তোমরা, মনে করো আমি উদাহরণ দিচ্ছি, তুমি যখন রান্না করো, তুমি এখানে তোমার মাংস কতটুকু ওই অনুযায়ী কি তুমি জিরা দাও না? 1 কেজির জন্য কতটুকু দাও? তাহলে 600 কেজির জন্য কতটুকু? দ্যাট ইজ দ্য ক্যালকুলেশন। গট দ্য পয়েন্ট? ওকে। তারপরে কি করলাম? তারপর বলো নেক্সট প্রসেস। ড্রেন তো করবে তুমি, প্রত্যেকটা প্রসেসের পরে তোমার যেগুলো লিকার আছে সব ড্রেন করে দিবা। তারপর স্যার লেবেলিং এজেন্ট, হ্যাঁ লেবেলিং এজেন্ট লাগবে। দেখো এনজাইম করে ফেলছো, লেবেলিং করতে হবে। বিকজ অফ লেবেলিং করতে হবে এই জন্য ডাইসের মলিকুল আর ফাইবার মলিকুলের বন্ডিং যেন কাপড়ের সমানভাবে হয়। কারণ ডাইসের এরকম হবে, এই জায়গাটায় ডেপথ একটু বেশি, এই জায়গায় লাইট, এই জায়গায় ডেপথ, এই জায়গায় বেশি, এরকম হতে পারে না? দুইটাই সমান হতো। এটা ডিপেন্ড অন দ্য ফেব্রিক স্ট্রাকচার। বিকজ অফ যদি ইয়ানের থিক অ্যান্ড থিন প্লেস বেশি থাকে, কাপড়ের কোথাও একটু মোটা হবে, কোথাও একটু পাতলা হবে। ইয়ান মনে করে এরকম, দেখো কোথাও মোটা কোথাও চিকন। এটাতে যখন কাপড় বানাবা, কাপড় গ্রে কাপড় হলো, যখন রং করতে যাবা, যে জায়গায় মোটা এই জায়গায় কালার একটু কম লাগবে, একটু বেশি, এরকম যখন প্রত্যেকটা সলিউশনের মধ্য দিয়ে তো এই কাপড়টা যাবে। এখন কালার মনে করো যে জায়গায় একটু মোটা, এই জায়গায় একটু কম হবে, যে জায়গায় একটু পাতলা একটু কালার বেশি হবে। এই ইভেন্টের যদি ফেব্রিকের কালার না থাকে, তাহলে তোমার ওই গার্মেন্টস রিজেক্টেড হবে। প্রত্যেকটা কাপড়ের উপরে যখন ইভেন্ট হয় কালারটা, এই জন্য লেবেলিং এজেন্টটা ব্যবহার করি। তারপরে প্রসেস সল্ট, সল্ট। 1/3 সল্টের কাজ কি জানো? লবণ। আমরা যেটা খাই, এটা কি সল্ট? এটা হচ্ছে আয়োডিন যুক্ত সল্ট। আয়রনযুক্ত সল্ট। এই সল্টকে কি বলবো? সোডিয়াম ক্লোরাইড। আর যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেটা কিন্তু এই আমরা যেটা খাই সেই লবণ না, গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট। গ্লোবাল গ্লোবাল সল্ট। সেই গ্লোবাল সল্ট হলো তোমার ইউজ করে ইন্ডাস্ট্রিতে। এটার কাজ, সল্টের কাজ কি জানো? সল্টের কাজ হলো ডাইস, রঙের যে অণুগুলো আছে, মলিকুলগুলো আছে, মলিকুল অর্থ কি? অণু। অ্যাটম মানে পরমাণু। ডাইসের যে ছোট ছোট মলিকুল চোখে দেখা যায় না,
এগুলো যেন ফাইবার মলিকুলের ভিতরে প্রবেশ করতে পারে। লেভেলিং মানে সমানভাবে লাগবে, কিন্তু প্রত্যেকটার ভিতরে প্রবেশ করার কাজটা হলো লবণের। বুঝতেছো লবণের কাজ কি? বুঝতেছো? লবণ কিন্তু লাগে, সল্ট লাগে ইন্ডাস্ট্রি টনে টনে। তারপরে কি সোডাইস, সোডাইস লাগবে So diet dosing 60 degrees Celsius for 30 minutes. গেল। এরপর আবার সল্ট, এরপর স্টিম ডাউন, সোডা সোডা, সোডা, হট ওয়াশ, তাহলে সল্ট আর সোডা লাগবে। হ্যাঁ, আবার স্যার অ্যাসিটিক অ্যাসিড, আর সল্ট আর সোডা ছাড়া কিন্তু কালার হবে না, কালার কিন্তু পেনিট্রেশন হবে না। পেনিট্রেশন বলে এটাকে। পেনিট্রেশন মানে প্রবেশ করবে না, প্রবেশ না করলে ইভেন হবে না। তারপরে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে হবে। এখন তারপর তারপর হচ্ছে সোপিং, সুপিং করবা, সুপিং মানে একটু আবার একটু সাবান দিয়ে ধুয়ে দিবা। তারপর অ্যাসিড, অ্যাসিড, রিন্স, সফটনার, ও আচ্ছা, এখন আসো সফটনার, বোঝার চেষ্টা করো। সফটনার, 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 এটার অর্থ হলো সফটনার, সফটনার, softener, softener. There are many types of softener in the market. Softener এর কাজ হলো যে আমার শার্টটাতে softener করা আছে। যে সমস্ত ডেনিম প্যান্ট, যে সমস্ত টি শার্ট তুমি তাকে ধরবো না, পিচ্ছিল লাগবে, সফট হবে, সফট না? এরকম ফেব্রিক দেখছো? অনেক টি শার্ট আছে অনেক সফট না? সফট মানে হলো যে সফটওয়্যার কেন ইউজ করে যাবো, বাইরেরই করানো থাকে, যা আমাদের সফটওয়্যার করে দিতে হবে। কিন্তু এগুলো ওয়াশ করার পর না আবার মানে ওয়াশ করার পরে ফেব্রিক সফটওয়্যার করতে হবে। আর ওয়াশ করার পরে ওটা বাদ দাও, ওটা না। আমরা ফেব্রিক সফটওয়্যার, ফেব্রিকের কোয়ালিটি সফটওয়্যার বিভিন্ন ধরনের হয়। তোমার সফটওয়্যার হয়ে থাকে বেসিক্যালি তোমার ক্যাটারনিক সফটওয়্যার, নন আয়নিক সফটওয়্যার, অ্যানায়নিক সফটওয়্যার, তিনটা সফটওয়্যার। এখন আসলে আরেকটা সফটওয়্যার যেটা সবচেয়ে ভালো সফটওয়্যার, সিলিকন সফটওয়্যার। সিলিকন সফটওয়্যার নাম বলতে সিলিকনের মধ্যে তিন ধরনের সফটওয়্যার আছে। সিলিকনের মধ্যে মাইক্রো, ম্যাক্রো, ন্যানো। মাইক্রো, ম্যাক্রো, ন্যানো। সিলিকন সফটওয়্যারের মধ্যে আবার এই যে নামকরণের ভেদাভেদের উপর ডিপেন্ড করে প্রাইসের এদিক সেদিক আছে। বাইরে বলে দিচ্ছে সফটওয়্যার করে দেন, যদি বলে সফটওয়্যার করে দেন সিম্পল ভাবে, তাহলে সিম্পল সফটওয়্যার ইউজ করে দিবা, একটা ক্যাটারনিক বা অ্যানায়নিক ব্যবহার করলাম। আর যদি বললাম আমাদের সিলিকন সফটওয়্যার করে দেন, প্রাইস বেড়ে যাবে। সিলিকনের মধ্যে আবার আমি বললাম তোমাকে তিনটা ক্যাটাগরি, আবার এমনি সফটওয়্যারের মধ্যে তিনটা ক্যাটাগরি, অ্যানায়নিক, ক্যাটারনিক, নন আয়নিক। এগুলো স্যার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট থেকে যে আমাকে সিলিকন করে দিন, তাহলে তুমি সিলিকন করে দিবা। সিলিকন সফটওয়্যার করে দিলে ফেব্রিক আরো সফট হবে। ফেব্রিকের হ্যান্ড ফিল, হ্যান্ড ফিল বুঝো? ফেব্রিকের মেইন জিনিস হলো হ্যান্ড ফিল। বায়াতের ও মাই গড অনেক সুন্দর হ্যান্ড ফিল। আরে তুমি সফটওয়্যার না করলে হ্যান্ড ফিল পাবো না। অনেক ফেব্রিক ধরলে তো মনে হয় না, তোমার ফিল হয় না, থিঙ্ক হয় না, যে অনেক সুন্দর তো কাপড়টা, এটা বলে হ্যান্ড ফিল। আরেকটা বিষয় আছে ফেব্রিকের, আরেকটা বিষয় সেটা হলো কমফোর্ট প্রপার্টিস। কমফোর্ট প্রপার্টিস একটা হলো তোমার হ্যান্ড ফিল, হাতে ধরছো, ও মাই গড সেই ফেব্রিক। আরেকটা হলো পরিধান করলা, কমফোর্ট, পরিধান করলা ও অনেক আরাম, গরম করে না, তারপরে অনেক সফট। তাহলে ফেব্রিকের দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, হ্যান্ড ফিল, কমফোর্ট প্রপার্টিস। ঠিক আছে? এগুলো মেশিন কিন্তু আছে। একটা ফেব্রিক্সে তুমি কমফোর্ট টেস্ট করতে পারো, হ্যান্ড ফিল টেস্ট করতে পারো। কেমন? ফেব্রিকও কিন্তু টেস্টিং মেশিন আছে, ইয়ানের টেস্টিং মেশিন আছে। ডাক্তারি ভাষায় টেস্টিং মেশিন নেই, টেস্ট রিপোর্ট বের করে এরকম না। আমাদের এগুলো টেস্টিং, হ্যাঁ, টেস্টিং মেশিন। সো টেস্টিং ইউজ পরিমাণ আমাদের মেশিন আছে, এটা মেডিকেলে নেই, আমি তোমাকে বলে দিতে পারি। ফেব্রিক্সের এত টেস্ট করতে হয়, কেমিক্যাল টেস্ট আছে ফেব্রিকের, তোমার সফটনেস টেস্ট আছে, কমফোর্ট প্রপার্টিস টেস্ট আছে ফেব্রিকের, তোমার স্ট্র্যান্ড টেস্ট আছে, অনেক টেস্ট এগুলো করতে হয়। সো হ্যান্ড ফিল তোমার কমফোর্ট প্রপার্টিস এর জন্য থাকে। একটা ফেব্রিকের দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো হ্যান্ড ফিল, একটা হলো কমফোর্ট প্রপার্টিস। তাহলে তোমার কি হয়ে গেল এখানে বলো? কোল্ড ওয়াশ আর আনলোড, সবে না করে ফেলা, তারপর এখন তোমার কাজ শেষ, প্রসেস শেষ, রান্না শেষ। তোমার এখন কাজ হলো এটাকে আনলোড করা, ড্রেন করে বলিস তো ফেব্রিক্সটাকে তোমার কি করবা, তুমি আনলোড করবা। কিভাবে আনলোড করবা? ড্রেন করে দিলে লিকার চলে গেল, আনলোড করতে হবে ট্রলির মধ্যে।
ট্রলি। এই কাপড়টা পরবর্তী সেকশনে যাবে, তার নাম কি? ফিনিশিং। ফিনিশিং ফিনিশিং এর কাজ কি? ফেব্রিককে যে ভিজা ফেব্রিক থাকে, হোয়াইট ফেব্রিক, হোয়াইট হচ্ছে কি? ভেজা ভেজা। আরেক হোয়াইট হচ্ছে কি? অপেক্ষা। হোয়াইট, এটা হ্যাঁ রাইট। সো তোমার এটা তোমার কি করতে হবে? কাপড়টা ভেজা, এটা কি তুমি করতে পারবা? এটা ফিনিশিং এ পড়াতে হবে। ফিনিশিং এ কি এটা প্রথমে স্কুইজিং হবে। প্রথম চ্যাপ্টার হলো স্কুইজিং। কাপড় থেকে দুটো রুলার থাকবে, এরকম রুলার, আরেকটা রুলার থাকবে। ওকে, এটার ভিতর দিয়ে কাপড় প্রবেশ করবে। প্রবেশ করার পরে কাপড়টাকে কি করবে বলো? স্কুইজ করবে। মানে একটা রুলার সাথে একটা রুলারের প্রেশার থাকবে। কতটুকু প্রেশার দিবে এটা কাপড়ের থিকনেসের উপর ডিপেন্ড করবে। এটা কি তুমি এই যে আমাদের বাসা বাড়িতে যে বালতিতে কাপড় আমরা একটা শার্ট ধুতে করি বা কোনো কাপড় হাত দিয়ে স্কুইজ করি, আমরা হাত দিয়ে। ইন্ডাস্ট্রিয়াল এই 600 কেজি কাপড় হাত দিয়ে স্কুইজ করা সম্ভব? এর জন্য এটার জন্য একটা মেশিন ব্যবহার করা হয়। এই যে পানি যে স্কুইজ করলো না, স্কুইজ করার পানি ফেলে দিল না, কেজিতে 2 টাকা। কত? কেজিতে 2 টাকা। 600 কেজিতে কত টাকা? এরকম খরচটা কিন্তু এরকম হিসাব করতে হবে। পুরো ফিনিশ ফেব্রিকের 1 কেজি দাম $4, $4.5, $5, $3। এটা কাপড়ের ডাইং এর উপর ডিপেন্ড করে, রঙের উপর ডিপেন্ড করে, ফেব্রিক কনস্ট্রাকশন, ইয়ার কোয়ালিটি, ইয়ার দাম, ফেব্রিকের যে কস্টিং পড়ে। স্কুইজ করার পরে ড্রায়ারে দিতে হবে। ড্রায়ার কাপড়টা শুকাবে। শুকাবে। তারপরে ওই মেশিনটাকে আমরা বলি কম্প্যাক্টিং মেশিন বা স্ট্যান্ডার্ড মেশিন। ওই মেশিনটার ভিতরে ফেব্রিক সেভাবে যাবে। ফেব্রিক্সের ডায়া ঠিক করতে হবে, জিএসএম ঠিক করতে হবে, কালার শেড ঠিক আছে কিনা, এগুলো কত ক্লাসে আলোচনা করছি। তারপরে সেটা রুলিং হবে, তারপর গার্মেন্টসে যাবে। এই হলো ক্রোনোলজিক্যাল প্রসেস অফ নিট ডাই। প্রথমে নিটিং করবা, তারপর ডাইং করবা, তারপর ফিনিশিং করবা। ফিনিশিং কি কি করবা বলে দিলাম। নিটিং এর চ্যাপ্টারটা গত ক্লাসে আলোচনা করছি, তুমি ছিল না। আজকে ডাইং চ্যাপ্টারটা আমি আলোচনা করব, রাইট? জি স্যার। Already fabric is ready for cutting, sewing, finishing to make a fully fashion একটা garment. মানে ফ্যাশনের সাথে গার্মেন্ট জড়িত আছে। হ্যাঁ, তাহলে একটা পরিপূর্ণ R&D ইন্ডাস্ট্রিতে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য তোমার ফেব্রিক্স লাগবে। আর এই ফেব্রিক্সটা রেডি করতে হবে তোমার নিটিং, ডাইং, ফিনিশিং। যদি সেটা নিট গার্মেন্টস হয়, রবেন গার্মেন্টস মানে প্যান্ট, তাহলে তোমাকে করতে হবে উইভিং, তারপর ডাইং, ফিনিশিং, তারপরে রবেন গার্মেন্টস। নিট গার্মেন্টসে কিন্তু গিয়ে প্যান্ট সেলাই হবে না, কি সেলাই হবে? গেঞ্জি সেলাই হবে। এই হলো তোমার নিট ডাইং। কি ডাইং? সেকেন্ড টপিকস। টপিক একটা শেষ হলো। আরেকটা টপিক আছে স্যার, ওভেন ফেব্রিক। নো, আমরা তো শিখতেছি, সেখানে যাবো। আমরা এখন চলে যাবো গার্মেন্টসে। না, আমরা এখন চলে যাবো গার্মেন্টসে। কিসে? হ্যাঁ, স্যার ওভেন ইউজ হবে স্যার? বুঝলে কেন তোমার এক্সকিউজ কেন? তোমরা পড়তে চাও না কেন? তোমাদের পড়াশোনা করতে হবে তো। তোমরা এইভাবে ফাঁকিবাজি করলে ইঞ্জিনিয়ারিং আসছো কেন? তোমাদের তো বিবিএ পড়া উচিত ছিল। ফাঁকিবাজি করা যাবে না, ক্লাস করতে হবে। Sir, different types of sample required the garments export order. কি? Sir, different types of sample